আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাজেই বোঝা যাচ্ছে এই সরকারের আমলেও কোনো সাধারণ মানুষও ৩২ নম্বরের পথে যেতে পারবেন না, ৩২ নম্বরে গিয়ে দুটো ফুল দিতে পারবেন না। আর প্রশ্ন করা হবে, কই কেউ তো বঙ্গবন্ধুর বাড়ির দিকে পাও মারাচ্ছে না, কাউকে তো দেখা যাচ্ছে না আওয়ামী লীগের যারা রাজপথে নামছে এবং ৭ই মার্চের মতো দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাচ্ছে। মানে প্রশ্ন করবেন, কিন্তু পরিস্থিতিটা তারেক রহমানও এমন করে রাখবেন একটা স্পষ্ট বার্তা এই ৭ই মার্চেই তারেক রহমান সকল পর্দা খসিয়ে আওয়ামী লীগের উদ্দেশ্যে দিয়েছে। মার্চ মাসটা বাংলাদেশের এমন এক মাস যে সে মাসে নানা পক্ষের পর্দা, যেসব ধোঁয়াশা থাকে, দ্বিধা থাকে, সংশয় থাকে, সেসব নিয়ে যে এক রকমের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়, সেসব এক রকমের খসে পড়ে। মানে যেখানে যা পর্দা থাকে তা একরকম খসে পড়ে, কারণ মুক্তিযুদ্ধটাকে কে কিভাবে দেখেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কে কোন বয়ানে বিশ্বাস করেন, কার নেতা কে থেকে শুরু করে অনেক কিছু খুব স্পষ্ট হয়ে যায় এই মার্চ মাসে এসে। কাজেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে এই যে ধোঁয়াশা ছিল যে তারেক রহমান কি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সর্ববৃহৎ প্রতিভূ হিসেবে, প্রতিনিধিত্বকারী দল হিসেবে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক অসাম্প্রদায়িক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার স্বার্থে তিনি কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক পরিবেশ উন্মুক্ত করে দেবেন? কারণ ভুলে গেলে তো চলে না, বিএনপি 2024-এর 5ই আগস্টের পর থেকে তাদের যখন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশের রাজপথে হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, তখন থেকে ভীষণভাবে মুক্তিযুদ্ধ প্রেমী হয়ে উঠেছে এবং মুক্তিযুদ্ধ করতে করতে ফেনা তুলে যে তাদের প্রতিপক্ষ দলটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারেক রহমানের ভাষায় তারা তখন যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, নারী ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, এসব অভিযোগ করতে করতে তারা বলে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির জন্য একমাত্র দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তারাই টিকে আছেন। এবং এটা এক রকমের ওপেন সিক্রেট যে শেষ পর্যন্ত যেই পরিস্থিতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, যখন কিনা বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থানে, এবং অনেক জরিপ বলছে একেবারে বিএনপির সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেক জরিপ, অনেক বিশ্লেষক বলছেন যে ঠিক যেভাবে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল জয় পেয়েছে, জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর সঙ্গে থাকা জাতীয় নাগরিক পার্টি এই জোটটিও বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিপুল জয় লাভ করবে, তখন সত্যিকার অর্থেই বিএনপি আর তারেক রহমানের বিএনপির পেছনে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির পুরোটি গিয়ে দাঁড়ানোতেই, মানে যার একটা বড় অংশ আওয়ামী লীগের ভোটার, তারা বাংলাদেশকে এক রকমের কট্টর পন্থার হাত থেকে বাঁচাতে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাত থেকে বাঁচাতে তারেক রহমানদের ভাষাতেই বিএনপিকে দলে দলে গিয়ে ভোট দিয়েছেন এবং তারেক রহমান বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। কাজে সব মিলিয়ে প্রত্যাশা ছিল, বিদেশি চাপ আছে, দেশি গুরুত্বপূর্ণ পক্ষের চাপ আছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির, কট্টর পন্থা থেকে বাংলাদেশের রাজনীতিকে সরিয়ে আনার। কাজেই তারেক রহমান, যিনি নির্বাচনের আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞায় বিশ্বাস করেন না, কারণ আজকে যদি একটা দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখা যায় তাহলে নিশ্চয়ই একসময় তার দলের উপরও নিষেধাজ্ঞা আসতে পারে। এ ধরনের নানা কথা বলে রাখায় এই প্রত্যাশা আরো বাড়ছিল। এবং এই ইঙ্গিতটা যদিও 12ই ফেব্রুয়ারির পর থেকে পরিষ্কার হচ্ছিল না, মানে কারণ আওয়ামী লীগের শীর্ষ যেসব নেতাকে ভুয়া মামলায় আটকে রাখা হলো 18 মাস ধরে, তাদের কারো জামিন হচ্ছে এমন কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগের রাজনীতির সমর্থন বলে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে যেসব হয়রানিমূলক মামলা কিংবা গ্রেফতার, তারা মুক্তি পেয়েছেন এমনও কোনো ইঙ্গিত আসছিল না। কিন্তু আশাবাদটা জারি ছিল যে বিএনপি এই কাজটি করবে ধীরে ধীরে, কারণ
তার যে বিরোধী রাজনৈতিক পক্ষ তারা ক্রমাগত হুঙ্কার দিচ্ছিল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি যে বিএনপি নাকি পায়তারা করছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার, কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু অফিস খুলেছে, আমার দেশ পত্রিকার খবর মতো অন্তত 39টা জায়গায়, এবং সেসব অনেক জায়গায় পরে গিয়ে বিএনপি কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা হামলা করেছেন, আবারও অগ্নিসংযোগ করেছেন বটে, তবু বলা হচ্ছিল এটা তারেক রহমানের ইঙ্গিত, মানে আমরা অনেকেই ভাবছিলাম এটা তারেক রহমানের ইঙ্গিত যে তিনি ক্রমাগতভাবে আওয়ামী লীগের জন্য একটা রাজনৈতিক পরিসর পরিষ্কার করবেন। 7ই মার্চে এসে বিএনপি একেবারে তার পুরনো রূপে ফিরে গেছে। একদিকে যেমন 7ই মার্চে তারা এক নতুন দিবস হাজির করেছে, তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস, মানে বিপুল দুর্নীতি আর হাওয়া ভবন কেলেঙ্কারির জন্য যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের 7ই মার্চ তাকে কারাবন্দী করেছিলেন এবং তারপর 18 মাস ধরে আটকে রেখে যথেচ্ছ নির্যাতন চালানো হয়েছিল, তার উপর মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল সেনা হেফাজতে নিয়ে, সেই দিবসটিকে তারা এক মহা সমারোহে পালনের সিদ্ধান্ত নিয়েছে 2026 সাল থেকে, কারণ যাতে 7ই মার্চের একটা পাল্টা বয়ান হাজির করা যায় যেখানে দিবসটা বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ডাক দেওয়ার দিবস না থাকে। এটা বিএনপির পুরনো রাজনীতি, মনে করে দেখেন 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবস, সেই বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার সেই কালো দিনটিতে খালেদা জিয়া কয়েক দফা তার জন্মদিন পরিবর্তন করে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পর যখন তারা জাতীয়ভাবে শোক দিবস পালন শুরু করলো, তিনি শুরু করলেন বড় বড় কেক কাটা। কাজে এটা বিএনপির রাজনীতির একদম একটা পুরনো প্রতিফলন যে 7ই মার্চ তারিখে বিএনপি ওই যে সব পর্দা খসিয়ে এটাকে তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে উদযাপন শুরু করলো বা পালন করা শুরু করলো 2026 সাল থেকে, যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিয়েছেন। কিন্তু সবচেয়ে সুস্পষ্ট যে বার্তা আওয়ামী লীগের প্রতি এলো 7ই মার্চ তারিখে, সেটা হচ্ছে 32 নম্বরের দিকে যাওয়ার পথে 3 জন নারী এবং 1 জন পুরুষের একটা ছোট্ট দল, 4 জন সাধারণ মানুষের দল, তাদের যে ছবি, তাদের যে বর্ণনা পত্রিকায় বেরিয়ে এসেছে, সেখানেও বলা হয়েছে, পুলিশ বলেছে যে তারা কোনো আওয়ামী লীগের পদ পদবীধারী না, আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক আছে এমন কিছু জানা যায় না। কিন্তু ওই 4 জন যখন ফুল দিতে 32 নম্বরের দিকে যাচ্ছিলেন, তখন সেই 4 জনের দলটিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং পুলিশ গ্রেফতার করার পর তাদেরকে গত বছরের 24শে সেপ্টেম্বর, মানে ইউনূস সরকারের আমলের একটা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শুধু গ্রেফতার দেখানো হয়েছে তাই নয়, এই অপরাধে যে তারা 7ই মার্চ সকালবেলায় বঙ্গবন্ধুর সেই পুড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে ধসিয়ে দেওয়া বাড়ির দিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে কটা ফুল নিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের জন্য, এটাকে তারেক রহমান সরকার বড় অপরাধ হিসেবে চিহ্নিত করে তারা সেই একই ইউনূস সরকারের পথে তাদের পুলিশকে হাঁটিয়েছে। পুলিশ ওই 4 জনকে গ্রেফতার করেছে, 3 নারী এবং 1 পুরুষকে থানায় নিয়েছে এবং ইউনূস সরকারের আমলের সেপ্টেম্বর মাসে দায়ের করা একটা সন্ত্রাস বিরোধী আইনের মামলায়, যেখানে নাকি বলা হয়েছে যে তারা পান্থপথ এলাকায় গত বছরের 24শে সেপ্টেম্বর এই আসামিরা সহ অজ্ঞাতনামা 100-150 জনের নামে মামলাটা করাই ছিল। এরা ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা ওই মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের নামে কুৎসা রটনা করছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই অভিযোগে করা একটা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই সাধারণ 4 নারী পুরুষকে কিন্তু রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হলো তারেক রহমানের সরকারের আমলে। কাজেই বোঝা যাচ্ছে এই সরকারের আমলেও কোনো সাধারণ মানুষও 32 নম্বরের পথে যেতে পারবেন না, 32 নম্বরে গিয়ে দুটো ফুল দিতে পারবেন না। আর প্রশ্ন করা হবে, কই কেউ তো বঙ্গবন্ধুর বাড়ির দিকে পাও মারাচ্ছে না, কাউকে তো দেখা যাচ্ছে না আওয়ামী লীগের যারা রাজপথে নামছে এবং 7ই মার্চের মতো দিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাচ্ছে। মানে প্রশ্ন করবেন, কিন্তু পরিস্থিতিটা তারেক রহমানও এমন করে রাখবেন একটা স্পষ্ট বার্তা এই 7ই মার্চেই তারেক রহমান সকল পর্দা খসিয়ে আওয়ামী লীগের উদ্দেশ্যে দিয়েছেন। শুধুমাত্র সেখানেই শেষ হয় নাই, 7ই মার্চেই আবার চাংখারপুলে ছাত্রলীগের এক নেতা এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক
ছাত্রলীগ নেতা, নিশ্চয়ই তিনি ছাত্রত্বও হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ অনেক জায়গায় দেখছিলাম তিনি সাবেক শিক্ষার্থীও বটে। তিনি চাংখারপুল মোড়ে এই আসিফ আহমেদ নামের ছাত্রলীগ নেতা, তিনি চাংখারপুল মোড়ে সাউন্ড বক্স দিয়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি চালাচ্ছিলেন আরেকজনকে সাথে নিয়ে, এবং তাদেরকে গিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গ্রেফতার করে আনেন। এবং তিনি বলেন যে যখন ওই শনিবার দিন দুপুরবেলা তারা সাউন্ড বক্সে চাংখারপুলে 7ই মার্চের ভাষণটা বাজাচ্ছিলেন, এই অপরাধে ওই দুইজনকে গ্রেফতার করে আনার পর শাহবাগ থানার ওসি বলছেন ওরা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এজন্য নিয়ে আসা হয়েছে। সত্যি শুধুমাত্র তার মানে আওয়ামী লীগ আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় নাই, তার মানে তারেক রহমানের আমলে এসে 7ই মার্চের ভাষণও নিষিদ্ধ হয়েছে, নাকি ইউনূস আমলে নিষিদ্ধ হয়েছিল আমরা জানতে পারি নাই, আর তারেক রহমান সরকারের আমলেও সেই নিষেধাজ্ঞা বলবৎ রাখা হচ্ছে। কাজেই ওসি বলেছেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে বলেই তাদেরকে নিয়ে আসা। এরপর যেটা হয় যে 7ই মার্চে ওই চাংখারপুলে ওই ভাষণ বাজানোর উপরে যখন একরকমের নিষেধাজ্ঞা জারি হয়, দুজন গ্রেফতার হয়ে যায়, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা সিদ্ধান্ত হয় যে তারা একদল ছাত্র বলে যে তারা ঘোষণা দেয় প্রত্যেক দিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি 7ই মার্চের ভাষণ বাজাবে। এবং এরপর 7ই মার্চের ভাষণ রাতে শাহবাগ থানার সামনে বাজাতে থাকে একদল, এবং সেই জহুরুল হক হল ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তিনি এটা বাজানোর উদ্যোগ নিলে তার পাশে গিয়ে আরেকজন দাঁড়ান যিনি ডাকসুতে নির্বাচন করেছিলেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী হিসেবে শেখ তাসনিম আফরোজিনী, তিনি তখন শাহবাগ থানার সামনে মাইকে করে 7ই মার্চের ভাষণ বাজানো শুরু করেন, ওই যে চাংখারপুলে 7ই মার্চের ভাষণ বাজানোতে একজন গ্রেফতার হওয়ার প্রতিবাদে। এই আব্দুল্লাহ আল মামুন এবং এই যে ডাকসুতে ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করা ইনি, এ দুজনকে তখন আবার এসে ডাকসুর দুই নেতা জুবায়ের মানে ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, যিনি কিনা পুরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ের এক রকমের নেতৃত্ব দেন যে কে কোথায় কি করবেন, মানে আরেকজন সর্বমিত্র চাকমার মতো নেতা, যিনি কিনা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টের দোসর শিক্ষকদেরকে রীতিমতো ধাওয়া করেন, তাদের ওপর হামলা চালান, সেই এবি জুবায়ের তখন চলে আসেন। এবং আরেকজন আসেন জাতীয় ছাত্র শক্তি মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন, যারা বিশেষ ভোট টোট পায় নাই ছাত্র সংসদ নির্বাচনেও, সেই জাতীয় ছাত্র শক্তির ঢাবি কমিটির আহ্বায়ক তাহমিদ আল মুদাসসির, এরা দুজন চলে আসেন। এরা দুজন এসে এদেরকে শাহবাগ থানায় নিয়ে যান। শাহবাগ থানায় ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আরেকজন যে শিক্ষার্থী ছিলেন ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তাকে বেধড়ক পেটান, সে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, এবং তারপর তাদেরকে পুলিশ হেফাজতে দেন। কাজেই পরিস্থিতিটা একেবারেই তারেক রহমানের আমলে আওয়ামী লীগের জন্য পরিষ্কার, ইউনূস সরকারের আমলের মতোই আছে। তারেক রহমান, বিএনপি আর জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, এরা তো সবাই ভাগাভাগি করেই খেলছেন। কাজে এদের একটা ঐক্যবদ্ধ শক্তিকে রাজপথে প্রতিহত না করতে পারলে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে রাজপথে টেকা, কোনো পরিসরে টেকা ঢোকা, কিংবা কোথাও গিয়ে 7ই মার্চের ভাষণ বাজানো বা 32 নম্বরের দিকে এগিয়ে গিয়ে দুটো ফুল রেখে আসা কিছুই সম্ভব হবে না। সম্ভবত আওয়ামী লীগের জন্য এই কঠিন বাস্তবতার বার্তাটি তারেক রহমানের বিএনপি 7ই মার্চেই পরিষ্কার করে দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হয়েছিল, যে জোটের অন্যতম শরিক জামাত এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে তারা যেভাবে বিজয়ী হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল এবং শতভাগ নিশ্চিত ছিল যে যে কোনো ছলে বলে কৌশলে, ম্যাটিকুলাস ডিজাইন বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা বলেন, তারাই ক্ষমতায় আসছে। এবং তারা যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, সেই আত্মবিশ্বাসের মূল্যে তাদের ত্রিমাত্রিক নেগোসিয়েশন ছিল। তাদের সঙ্গে পশ্চিমা দুনিয়ার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। ভারতের সঙ্গে তারা মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক গড়ে তুলেছিল। চীন এবং পাকিস্তান, এই দুটো রাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে জামাতের যে 11 দলীয় জোট তাদেরকে সহযোগিতা করেছিল। অধিকাংশ যারা নির্বাচন পরিচালনা করছিল, সেই নির্বাচন পরিচালকদের মধ্যে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা আছে, তাদের একটা বিরাট অংশ
জামাত এবং এনসিপির পক্ষে ছিল। বিপক্ষে যে কারা ছিল সেটা তখনও পর্যন্ত বোঝা যায়নি। কিন্তু নির্বাচনের ঠিক একদিন দুই দিন আগে সম্ভবত দিল্লির সঙ্গে বিএনপির একটা ভালো নেগোসিয়েশন হয়ে যায় এবং যে কোনো কারণে হোক শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য গোপনে গোপনে তলে তলে গুপ্তভাবে নির্দেশনা জারি করে, ফলে ভোটের মাঠে যাকে বলা একটা অস্বাভাবিক যে ফলাফল সেটা আমরা দেখতে পাই। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং তারা শেখ হাসিনা যেভাবে প্রথম দিকে বলছিলেন যে যেহেতু নৌকা নেই, নো ভোট নো ভোট, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাকুল্যে সেই 2024, 2018 কিংবা 2014 সনে যে ভোটার উপস্থিতি হয়েছিল তার চেয়ে 5 থেকে 6% ভোট আরও কম কালেক্ট হবে। বাকি ভোট কালেকশনের জন্য তাদেরকে মূলত সিল পেটাতে হবে এবং এটা ছিল একটা জেনারেল ম্যাথমেটিক্স। কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আমরা যে প্রেডিক্ট করেছিলাম সেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে উল্টে যায়। অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি বিজয়ী হয়ে যায়। বিএনপি বিজয়ী হওয়ার পর সঙ্গত কারণে জামাতের মধ্যে নিদারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তারা ভেবে পায় না হোয়াট শুড ডু, কি করা উচিত। তাদের যে 17 মাসের সাজানো গুছানো সংসার সব তছনছ হয়ে যায়। তারা প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের পছন্দের মানুষ বসিয়েছিল, যেভাবে তারা হেলে দুলে রাষ্ট্র পরিচালনা করছিল এবং যেভাবে তাদের কথা মতো সবকিছু চলছিল, কূটনীতিবিদরা তাদের সেই মগবাজারে আসছিল, ব্যবসায়ীরা দলে দলে জামাতের আমিরের সেই আনুগত্য প্রকাশ করার জন্য, সোহবত প্রকাশ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য যেভাবে ছোটাছুটি করছিল, তাতে জামাত মনে করেছিল যে তারাই এমিরেটস প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তাদের নেতা আমিরুল মোমিনিন হতে চলেছেন। ঠিক সেই জায়গাটাতে অলনে ছাড়েন জনাব তারেক রহমান সাহেব এখন জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কথাটা বললাম আমাদের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির নেতা। এই শব্দটি সিঙ্গুলার নাম্বার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। তিনি তাকে বলতে পারতেন যে জাতীয় নেতা, কিন্তু জাতীয় নেতা তো তিনিও জাতীয় নেতা, তার মতো শত শত জাতীয় নেতা আছে। আমি গোলাম মোল্লা রনি, আমিও একজন জাতীয় নেতা। পুরো জাতি যাকে চেনে, পুরো জাতির একটা বিরাট অংশ যাদেরকে মনে করে যে না এরা নেতা হওয়ার যোগ্য, তারাই জাতীয় নেতা। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব জাতীয় নেতা হবে, কিন্তু জাতির নেতা মানে সুপ্রিম কমান্ডার, ইমামুল আজম, এরকম মানে, বা হুজ্জাতুল ইমাম, নেতাদের নেতা, সর্দারে আজম, বা হজরতুল আল্লাম। আরবিতে যে এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, ঠিক যেমন কাজী উল কুজ্জাত মানে কাজীদের কাজী। তো জাতির নেতা বলতে যেটা বোঝায় সিঙ্গুলার নম্বর, এই জাতির একজনই নেতা আছেন, তিনি জনাব তারেক রহমান, এটাই স্পষ্ট। তো এই সকল কথা আমার মতো সাধারণ মানুষ যখন বুঝতে পারে তখন জামাতের লোকজন তো বুঝতে পারে যে বিএনপি মূলত জনাব তারেক রহমান সাহেবকে জাতির পিতা কথাটা না বলে জাতির নেতা হিসাবে মূলত তাকে কর্তৃত্ব, দ্য লিডার, এখন একটা সময় বলবে দ্য লিডার বলতে তারেক রহমান সাহেবকে বোঝানো হবে। যেমন দেখা গেল যে যদি লিডার বলতে কাউকে বোঝানো হয় উত্তর কোরিয়াতে কিমকে বোঝানো হয়, যদি বাপু বলতে কাকে ভারতে বোঝানো হয় তাহলে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়। তারপর কায়েদে আজম বলতে যদি কাউকে বোঝানো হয়, কায়েদে আজম মানে নেতাদের নেতা। কায়েদ শব্দ অর্থ নেতা, আর আজম মানে নেতাদের নেতা। তাহলে আপনি বলেন তো কায়েদে আজম বলতে আপনি কাকে বুঝান? মোহাম্মদ আলী জিন্নাহকে বুঝান। তো এখানে জনাব তারেক রহমান সাহেবের যে জাতির নেতা, এই শব্দটি আপনি যদি ব্যাখ্যা করেন, এটি মূলত দ্য গ্র্যান্ড লিডার, দ্য সুপ্রিম লিডার, দ্য কায়েদ আজম, এইরকম শব্দের সঙ্গে মানানসই। তো এই জিনিসগুলো বিএনপি করছে, খুব কৌশলে করছে। তাদের মধ্যে তো অনেক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তারা জানে যে কি করে ন্যারেটিভ তৈরি করে তাদের নেতাকে একেবারে সম্মান, মর্যাদা, ক্ষমতার কেন্দ্রে সুপ্রিম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। তো এই জিনিসগুলো তারা করছেন। এই জিনিসগুলো